বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের সাথে শান্তি আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত চুক্তি নিয়ে এখনই আশাবাদী নয় যুক্তরাষ্ট্র। ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান। পবিত্র হজের নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরবের জোরালো প্রস্তুতি। কুচকাওয়াজ আর মোহরায় যাচাই করা হলো সামরিক বাহিনীর সক্ষমতা। পশ্চিমবঙ্গের পর দিল্লিতেও পশু কোরবানিতে বিজেপি সরকারের কড়াকড়ি আরোপ। গরু, বাছুর ও উট জবাই করলে হবে ফৌজদারি মামলা। অবশেষে ইতিবাচক অগ্রগতির পথে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। ওয়াশিংটনের পাঠানো শেষ খসড়া প্রস্তাব পর্যালোচনা করার কথা নিশ্চিত করেছে তেহরান। মধ্যস্থতাকারীর ভূমিকায় শক্ত ভূমিকা পালন করছে ইসলামাবাদও। তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তবে নিজেদের শর্তে অনড় থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর না করলে অত্যন্ত কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে ইরানকে। ফের এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চলছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনার তোড়জোড়। আনুষ্ঠানিক চুক্তির রূপরেখা তৈরিতে দুপক্ষের মাঝে চলমান বার্তা ও খসড়া প্রস্তাব বিনিময়। মধ্যস্থতাকারীর ভূমিকায় দৃঢ় অবস্থানে ইসলামাবাদও। বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম ISN-এ জানায়, দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটনের পাঠানো সবশেষ খসড়া প্রস্তাবটি পর্যালোচনার পর নিজেদের জবাব প্রস্তুত করছে তেহরান। সমঝোতা এগুতে দেশটিতে ফের সফর করতে যাচ্ছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। এরই মাঝে বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে আলোচনায় বসেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও চূড়ান্ত চুক্তি নিয়ে এখনই আশাবাদী নয় যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি, ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে সম্মত না হলে অত্যন্ত কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে ইরানকে। হরমুজের পথে জাহাজ চলাচলের ওপর যে কোনো টোল আরোপের কঠোর বিরোধিতাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দখলে রাখতে পারবে না ইরান। আমরা এটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবই। উদ্ধারের পর সম্ভবত এটি ধ্বংস করে ফেলা হবে। আমাদের যদিও এটা প্রয়োজন নেই, আমরা চাইও না, তবে কোনোভাবেই এই ইউরেনিয়াম আমরা ইরানের কাছে রাখতে দেব না। হরমুজ প্রণালীও উন্মুক্ত দেখতে চাই। এটি একটি আন্তর্জাতিক জলপথ, কোনোভাবেই এই পথে শুল্ক আদায় চলবে না। কড়া বার্তা এসেছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামিনির পক্ষ থেকেও। তার নির্দেশনা, কোনো অবস্থাতেই অন্য দেশের কাছে হস্তান্তর করা হবে না ইউরেনিয়াম। অনলাইন ট্র্যাকিং ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী ওমান উপকূলের কাছাকাছি ইরানের একাধিক জাহাজ চলাচলে বাধা দিয়েছে মার্কিন সেন্টকম। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গেল 24 ঘন্টায় হরমুজ অতিক্রম করেছে IRGCর অন্তত 31টি জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর যে কোনো ধরনের টোল আরোপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এ বিষয়ে ইরান ওমানের আলোচনার খবর পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দাবি, কৌশলগত জলপথটিকে সামুদ্রিক যান চলাচলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন বাহিনীর, যেখানে ইরানের বন্দর ঘিরে কার্যকর রয়েছে নৌ অবরোধ। এছাড়া ইরানকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেয়া হবে না বলে আবারও অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, ইরানের মজুতকৃত ইউরেনিয়াম খুঁজে বের করে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় আবারও তেহরান ওয়াশিংটন আলোচনা চলছে বলে জানা গেছে। IRGCর দাবি, গেল 24 ঘন্টায় হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে অন্তত 31টি জাহাজ। পবিত্র হজ আয়োজনে পুরোপুরি প্রস্তুত সৌদি আরব। বৃহস্পতিবার মক্কায় সৌদি নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করেছেন মহড়া। এতে হজ যাত্রীদের আগমন, গমন এবং সার্বিক ব্যবস্থাপনায় দক্ষতা যাচাই করা হয়। মক্কার প্যারেড গ্রাউন্ডে হয়ে গেল এই সক্ষমতা যাচাই। চলতি বছর আনুমানিক 20 থেকে 30 লাখ মুসলিম পালন করবেন পবিত্র হজ। যুদ্ধ নয়, চলছে মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি। হজ মৌসুমকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা মহড়ার আয়োজন করে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই মক্কায় অনুষ্ঠিত হয় নজরকাড়া কুচকাওয়াজ ও মহড়া। প্রদর্শনীতে তুলে ধরা হয় সৌদি পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলোর সক্ষমতা। অংশ নেয় দেশটির নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ। বোমা হামলার মধ্যে ধাওয়া করে অপরাধীকে ধরার কৌশল প্রদর্শিত হয় মহড়ায়। জঙ্গি হামলা বা জিম্মি পরিস্থিতি সহ যে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে কিভাবে সামাল দেয়া হবে সেটিও দেখানো হয়। এছাড়া অগ্নিকাণ্ড রোধ এবং ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়েও চলে প্রশিক্ষণ।
নিরাপত্তা বাহিনীর চৌকস সদস্য ছাড়াও হাজিদের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মহড়ার সময় আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার, পাশাপাশি প্রদর্শন করা হয় সাজোয়া যানের বহর। পবিত্র হজ পালনে এরই মধ্যে মক্কায় পৌঁছেছেন প্রায় 15 লাখ মুসলমান। সোমবার থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। পশ্চিমবঙ্গের পর এবার আসন্ন ঈদুল আজহার আগে পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করল দিল্লি সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে নির্দেশনা। এক ভিডিও বার্তায় দিল্লির উন্নয়ন মন্ত্রী কপিল মিশ্র এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী দিল্লিতে কোরবানির ঈদে গরু, বাছুর, উট জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। এছাড়া নির্ধারিত স্থান ছাড়া উন্মুক্ত জায়গায় পশু জবাই করলেও শাস্তির আওতায় আনা হবে। কপিল শর্মা বলেন, কোরবানির বর্জ্য নর্দমা, ড্রেন বা জনবহুল স্থানে ফেলাও সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। জুমার দিনকে কেন্দ্র করে ভারতের ঐতিহাসিক ভোজশালা কমপ্লেক্সে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূলত স্থানটিতে মুসলিমদের জুমার নামাজ থেকে বিরত রাখতে শুক্রবার সকাল থেকেই টহল দিচ্ছে বিপুল সংখ্যক পুলিশ। ঐতিহাসিক স্থানটি দীর্ঘদিন ধরেই ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে, হাজার বছর ধরে যেটি মুসলিমদের কাছে পরিচিত কামাল মাওলা মসজিদ হিসেবে। এতদিন এখানে স্থানটিতে শুক্রবার জুমার নামাজের অনুমতি ছিল, আর মঙ্গলবার ও বসন্ত পঞ্চমীতে হিন্দুদের পূজার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশ আদালত এক বিতর্কিত রায়ে এই স্থানকে মন্দির ঘোষণা করেন। ফলে এখন 7 দিনই পূজা করতে পারবেন হিন্দুরা। বন্ধ হয়েছে নামাজ পড়ার সুযোগ। অশ্রুসিক্ত নয়ন আর সর্বজনের শ্রদ্ধায় সমাহিত হলেন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় নিহত নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ, যার অসীম সাহসিকতায় প্রাণ বাঁচে বহু মুসল্লি ও নিষ্পাপ শিশুর। বৃহস্পতিবার জানাজায় 2000-এরও বেশি মানুষের উপস্থিতি শেষে বিদায় জানায় আমিন আবদুল্লাহ ও নিহত অপর 2 ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বহু মানুষ অংশ নেয় জানাজায়। শেষবারের মতো কমিউনিটির মানুষের মাঝে আমিন আবদুল্লাহ, তবে কাফনে মোড়ানো তার মরদেহ। চলছে শেষ বিদায়ের প্রস্তুতি। বৃহস্পতিবার ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ সহ নিহত 3 জনের জানাজায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হয় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো পার্কে। যোগ দেন পোশাক পরিহিত পুলিশ সদস্যরাও। ডাক আসে ঐক্যের। Today is the message of unity. এটা আমাদের মুসলিম সম্প্রদায়ের ঐক্যের বার্তা। নিহত 3 বীরকে সম্মান জানাতেই সবাই সমবেত হয়েছি। তাদের সম্মান জানাই, তাদের পরিবারকে সম্মান জানাই। জোরালো বার্তা দিচ্ছি, আঘাত পাওয়া সত্ত্বেও আমাদের সম্প্রদায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, কারণ এটাই আমাদের পরিচয়। A strong message to We're devastated as a Muslim community. মুসলিম সম্প্রদায় হিসেবে আমরা বিধ্বস্ত। মানুষের চোখে চোখ রেখে তাদের কাছে এই ঘৃণার মোকাবেলার অনুরোধ করছি। এটা আর সহ্য করতে পারি না। এই ঘৃণা নিয়ে আমরা কিভাবে বাঁচবো? How can we live with this hate? নিহতদের শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। We lost 3 beating hearts of our community. তারা এই কমিউনিটির স্পন্দন ছিলেন, অমায়িক আন্তরিক ছিলেন। এটা ভাবা খুব কঠিন যে আমরা তার স্ত্রী, তার মেয়েদের, যারা আমার মেয়েদের সাথে বড় হয়েছে, সেই স্কুলেই যেতে দেখব, যেখানে হামলাকারীরা মূলত একটি গণহত্যা চালানোর চেষ্টা করেছিল। তাদের বাবাকে ছাড়া তাদের দেখাটা খুব কষ্টকর। Calling him Ammo. নিহত আমিন আবদুল্লাহর বীরত্বে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় সান দিয়েগোর ইসলামিক সেন্টারে আটকে পড়া বহু মুসল্লি ও নিষ্পাপ শিশুরা। তার বাধার কারণে মসজিদ ভবনে প্রবেশ করতে পারেনি বন্দুকধারীরা। তবে প্রাণ হারান আমিন আবদুল্লাহ সহ দায়িত্বরত 2 জন। এবার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন RS-24 ইয়ার্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। বেলারুশের সাথে যৌথ পারমাণবিক মহড়ায় বৃহস্পতিবার 2টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। এর একটি RS-24 ইয়ার্স মিসাইল। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির পাল্লা 10,500 কিলোমিটারের বেশি। ক্ষেপণাস্ত্রটি প্রায় 1,500 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম। একই দিন জিরকন হাইপারসনিক মিসাইলেরও পরীক্ষা চালায় রুশ বাহিনী, যা শব্দের চেয়ে 9 গুণ বেশি দ্রুত ছুটতে পারে এবং জল কিংবা স্থল 2 জায়গাতেই আঘাত হানতে সক্ষম। এদিন মহড়ায় অংশ নেয় রাশিয়ার বোরেই ক্লাস পারমাণবিক শক্তিসম্পন্ন একটি মিসাইল সাবমেরিন, MiG-31 যুদ্ধ বিমান সহ একটি সাবমেরিন বিধ্বংসী আকাশযান। পোল্যান্ডে অতিরিক্ত 5,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর সাম্প্রতিক সিদ্ধান্তের পর হঠাৎ করে এলো
এমন ঘোষণা। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট ক্যারল নাভরোটস্কির সাথে তার সুসম্পর্কের কারণেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে কোথা থেকে আনা হবে এই সেনাদের কিংবা ইউরোপে মার্কিন সেনা উপস্থিতির সামগ্রিক চিত্রে কি পরিবর্তন আসবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। এতে নেটো জোট ও ইউরোপে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। আর এটিকে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক নীতির সঙ্গে বিপরীতমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। এর আগে চলতি মাসে জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। ঈদ উল আজহার আর বেশি দিন বাকি না থাকলেও এখনও জমে ওঠেনি ইরাকের ঐতিহ্যবাহী দুম্বার হাট। একসময় কোরবানির পশু হিসেবে দুম্বার ব্যাপক চল থাকলেও দেশটিতে এখন অপ্রত্যাশিত হারে কমেছে সেই জনপ্রিয়তা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যার মূল কারণ। বছরখানেক আগেও যে দুম্বা বিক্রি হতো 2 লাখ দিনারে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে লাখ 10 দিনারে। পশুখাদ্যের বাড়তি মূল্যের দিকেই অভিযোগ খামারিদের। ইরাকের এক সময়ের জনপ্রিয় কোরবানির পশু ছিল দুম্বা। দামে কম হওয়ায় খুব সহজেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তা উৎসর্গ করতে পারতেন দেশটির মুসলিমরা। কিন্তু বছরের পর বছর পাল্টে গেছে সেই চিত্র। আগামী বুধবার ইরাকে পবিত্র ঈদ উল আজহা, কিন্তু এখনও প্রায় ক্রেতাশূন্য বাগদাদের দুম্বার হাট। ক্রেতাদের অভিযোগ, অতীতে সাশ্রয়ী হিসাবে পরিচিত পশুটি এখন বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। প্রত্যেক বছরই আমাদের কোরবানি দিতে হয়, কিন্তু যে দুম্বা এক সময় 2 লাখ দিনার ছিল তা আজ 4-5 লাখেও পাওয়া যাচ্ছে না। সকাল থেকে 4 লাখ দিনার নিয়ে ঘুরছি, কিন্তু কোনো দুম্বা কিনতে পারছি না। তবে পশুখাদ্যের অতিরিক্ত মূল্যের কারণে বিপাকে ইরাকি খামারিরা। আমদানিকারকদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ, পশুখাদ্যের সহজলভ্যতা কমে যাওয়ার মতো কারণও রয়েছে দুম্বার মূল্য বৃদ্ধির পেছনে। অভিযোগ রয়েছে পর্যাপ্ত সরকারি সহায়তা পাচ্ছেন না খামারিরা। মূল্যবৃদ্ধির একমাত্র কারণ পশুখাদ্যের দামের ঊর্ধ্বগতি। 1 টনের মূল্য যেখানে 2.5 লাখ দিনার ছিল, তা আজ 8 ও 9 লাখের মাঝামাঝি। আগের মতো আর বেচাকেনা নেই। অতীতে এই সময়ে শতাধিক দুম্বা বিক্রি করতে পারতাম, আর এখন তা মোটে 10টির মতো। জনগণ কোরবানির এত বড় খরচ বহন করতে পারবে না। ইরান যুদ্ধের কারণে ইরাকে পশুখাদ্যের সাপ্লাই রুট পরিবর্তন হয়েছে। ফলে আরও দূর থেকে দীর্ঘ সময় ধরে এবং চড়া দামে আমদানি করতে হচ্ছে পশুখাদ্য। পাকিস্তানে গোয়েন্দা অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্তত 23 সদস্য। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। জানা যায়, টানা 48 ঘন্টা ধরে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক এলাকায় চালানো হয় অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একাধিক আস্তানায়। পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় গোষ্ঠীটির প্রধান বলেও দাবি নিরাপত্তা বাহিনীর। সন্ত্রাসীদের আস্তানার বেশ কিছু ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলা বারুদ সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। তাইওয়ানের কাছে $1400 বিলিয়ন অস্ত্র বিক্রয়ের সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন এক শীর্ষ কর্মকর্তা। জানানো হয়, ইরানের সাময়িকভাবে অভিযান স্থগিত রাখা হলেও যে কোনো সময় আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে যুদ্ধ। সংকটকালীন সময়ের জন্য অস্ত্রের মজুদ নিশ্চিত করতেই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রয়ের চুক্তিটি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানানো ওয়াশিংটন। এদিকে গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার প্রচেষ্টা চালিয়ে যাবে তাইওয়ান, এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী চো জুই তাই। গেল জানুয়ারিতে তাইপের কাছে অস্ত্র বিক্রয়ের অনুমোদন দেওয়া হলেও চুক্তিটি কার্যকরে এখনও কোনো সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট। ফিনল্যান্ডে আরও বড় পরিসরে নতুন মার্কিন কনস্যুলেট উদ্বোধনে ক্ষুব্ধ বাসিন্দারা। উদ্বোধনী দিনেই এর প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। স্বায়ত্তশাসিত দ্বীপটিতে প্রভাব বাড়াতে রাজধানী নুকের কেন্দ্রস্থলে রাজধানী স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। বেড়েছে এর আকারও। ওয়াশিংটনের এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি দ্বীপটির বাসিন্দারা। উদ্বোধনী আয়োজনে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। ইবোলা ভাইরাসের মৃত ব্যক্তির মরদেহ নিতে বাধা, ক্ষুব্ধ জনতা আগুনে পুড়িয়ে দিল হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবু, যেখানে আলাদা করে রাখা হতো ইবোলা সংক্রমিত রোগীদের। এমন ঘটনা ঘটেছে কঙ্গোতে। কর্তৃপক্ষ জানায়, কঙ্গোর একটি শহরে সম্প্রতি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হলে তার মরদেহ দাফনের জন্য নিতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হন মৃতের আত্মীয় স্বজনরা। উত্তেজিত জনতা হাসপাতালে প্রথমে ভাঙচুর চালায়, পরে তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এক পর্যায়ে হাসপাতালটির ইবোলা আইসোলেশন ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সাধারণত ইবোলা ভাইরাসে নিহতের মরদেহ অত্যন্ত সংক্রামক হয়ে থাকে, তাই ভাইরাসের বিস্তার রোধে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত সচেতন থাকতে হয়।
একদিনে রেকর্ড 274 পর্বত আরোহী আরোহণ করেছে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। ঐতিহাসিক এই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে নেপাল প্রশাসন। কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার নেপালে শেরপা সহ সফলভাবে হিমালয়ের চূড়ায় স্পর্শ করে পর্বত আরোহীরা, যা ভেঙে দেয় 2019 সালের একদিনে পর্বতটির শীর্ষে পৌঁছানোর সর্বোচ্চ আরোহীর রেকর্ড। তবে বিপজ্জনক ডেথ জোনের পাশাপাশি সম্ভাব্য সব ধরনের ঝুঁকি এড়াতে একদিনে 250 জনের বেশি পর্বত আরোহীকে চূড়ায় না ওঠার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছর জন প্রতি $15,000 বিনিময়ে হিমালয় আরোহণে 494টি অনুমতিপত্র ইস্যু করেছে নেপাল সরকার। ভারী বৃষ্টিপাত ও বন্যায় জর্জরিত চীন। ব্যাপক বর্ষণের মাঝেই সড়কে বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বন্যার পানিতে পড়ে ডুবতে থাকা এক নারীকে উদ্ধারের এই নাটকীয় দৃশ্য। ফুটেজে দেখা যায় বন্যায় তলিয়ে যাওয়া সড়কেই হাঁটছিলেন ওই নারী। হঠাৎই পা পিছলে পানিতে পড়ে যান তিনি। বেশ কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর তাকে বাঁচাতে একই সাথে ছুটে আসে ওই নারীর 3 প্রতিবেশী। কিছু সময় চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। প্রশাসনিক তথ্য মতে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় এরই মাঝে প্রাণ হারিয়েছেন 10 জনেরও বেশি মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বহু মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। বেগতিক পরিস্থিতির জেরে অঞ্চল জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্রের মূল উপকরণ। ইউরেনিয়ামের কারণেই টানা 1 মাসের বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হত্যা করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের। ধ্বংস করেছে একের পর এক সামরিক স্থাপনা। কিন্তু এত কিছুর পরও ইরানের কাছে মজুদ ইউরেনিয়ামের নাগাল পায়নি ওয়াশিংটন, যা পেতে এখন রীতিমতো মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার ব্যাপারে আগ্রহী রাশিয়াও। কিন্তু এই ব্যাপারে ইরানের অবস্থান কি বলছেন দেশের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি? যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমাদের দাবি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। দেশটিতে প্রয়োজনীয় মাত্রার চেয়ে বেশি অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, 440 কেজির বেশি, যাকে আরেকটু সমৃদ্ধ করে 90% উন্নীত করলে অনায়াসেই 1 ডজন পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। যদিও তেহরান বরাবরই দাবি করে এসেছে পারমাণবিক অস্ত্র বানাতে এই ইউরেনিয়ামের ব্যবহার করবে না তারা। তাহলে এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র বা রাশিয়াকে দিতে আপত্তি কোথায়? মূলত ইউরেনিয়ামের কারণেই ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র। একদিন আগেও ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্প জানিয়েছেন, আমরা এটা নিয়ে নেব, তাদের এটা রাখার সুযোগ দেওয়া হবে না, সম্ভবত আমরা সেটি ধ্বংস করে দেব। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্য, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরানো না হলে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করলে যুদ্ধ শেষ হয়েছে বলে আমরা মনে করব না। অর্থাৎ সমঝোতা না হওয়ার প্রধান অন্তরায় এই ইউরেনিয়াম। যে ইউরেনিয়ামের কারণে এত রক্তপাত, সেই ইউরেনিয়ামের ব্যাপারে কি ভাবছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি? এ ব্যাপারে সর্বোচ্চ নেতার সঙ্গে কাজ করা 2 জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মোস্তফা খামেনি নির্দেশ দিয়েছেন দেশটির কাছে থাকা প্রায় অস্ত্রমানে সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। এই ব্যাপারে ক্ষমতা কাঠামোর মধ্যে স্পষ্ট ঐক্যমত্য রয়েছে বলে জানান তারা। এমন কঠোর অবস্থানের পেছনে তাদের আশঙ্কা, এই মজুদ বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার মুখে আরো দুর্বল হয়ে পড়বে ইরান। তাই কোনোভাবেই ইউরেনিয়াম হাতছাড়া করতে চায় না তেহরান। যুদ্ধবিরতি চলমান থাকলেও তেহরানের শীর্ষ পর্যায়ের সন্দেহ এটা ওয়াশিংটনের কৌশল। তাদের ধারণা যুক্তরাষ্ট্র ইরানকে নিরাপদ অনুভব করিয়ে পরে আবারও বিমান হামলা শুরু করবে। আলোচনায় নেতৃত্ব দেওয়া ইরানের পার্লামেন্টারি স্পিকার বাঘির গালিবাফও একই কথা বলেছেন। তিনি বলেন, শত্রু পক্ষের প্রকাশ্য ও গোপন তৎপরতা দেখে মনে হচ্ছে আমেরিকা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। অবশ্য ট্রাম্পও তেমন হুমকি দিয়েছেন, আলোচনা ভেস্তে গেলে ফের হামলা চলবে ইরানে। আর এই আলোচনার ব্যাপারে অবগত সূত্রগুলোর মতে কিছু বিষয়ে 2 পক্ষের দূরত্ব কমলেও ইরানি পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো বড় মতভেদ রয়ে গেছে, বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার স্বীকৃতির প্রশ্নে। ইরানের দাবি যুদ্ধের স্থায়ী অবসান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভবিষ্যতে আর হামলা করবে না সেই গ্যারান্টি, যা নিশ্চিত হলেই পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে রাজি ইরান। Give a dog a bad name and hang him.
অর্থাৎ কারো উপর হামলা করার আগে তার বিরুদ্ধে এমন তকমা জুড়ে দেওয়া যেন সেই হামলা ন্যায্যতা পায়। যুগে যুগে বিশ্বজুড়ে এই নীতিতেই প্রভাব বিস্তার করে আসছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ কার্ড খেলে কখনো আফগানিস্তান তো কখনো অন্য কোথাও হামলা চালিয়েছে ওয়াশিংটন। সবশেষ ভেনেজুয়েলায় সন্ত্রাসবাদ কার্ড খেলে সফলতার মুখ দেখা ট্রাম্প প্রশাসন এবার কিউবাতেও একই কার্ড খেলতে চাইছে, যার প্রমাণ কিউবান অভিবাসী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথায়। গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান উত্তেজনার পর 21 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, কিউবাকে হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র। তাই দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুবই কম। প্রেসিডেন্ট ট্রাম্প দেশের নিরাপত্তার স্বার্থে যে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখেন। এছাড়াও কিউবাকে পুরো অঞ্চলে সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক বলে অভিহিত করেছেন রুবিও, অর্থাৎ কিউবায় হামলা চালানোর বৈধতা দেওয়া শেষ। কিউবা অবশ্য রুবিওর এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজের ভাষ্য, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। একই সঙ্গে তার অভিযোগ, রুবিও সামরিক হামলা উস্কে দেওয়ার চেষ্টা করছেন এবং যুক্তরাষ্ট্রের সরকার নির্দয় ও পরিকল্পিতভাবে কিউবার বিরুদ্ধে কাজ করছে। বাস্তবিক অর্থেও তেমনটি ঘটছে কিউবায়। দেশটির জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এতকাল ধরে ভেনেজুয়েলার তেল দিয়ে নিজেদের জ্বালানি চাহিদা মিটিয়ে এসেছে কিউবা, কিন্তু দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর থেকে সেই তেল আর পাচ্ছে না হাভানা। অন্যদের কাছ থেকে যে জ্বালানি কিনবে সেই উপায়ও বন্ধ। কিউবার কাছে তেল বিক্রি করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। ফলে ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছে পুরো দেশ। এতেও যখন কাবু হচ্ছে না কিউবার সরকার, তখন দেশটির বিপ্লবী ফিদেল কাস্ত্রোর ভাই, কিউবার সাবেক প্রেসিডেন্ট ও অন্যতম রাজনৈতিক নেতা রাউল কাস্ত্রোকে গ্রেপ্তারের ফোন দিয়ে এটেছে ওয়াশিংটন। 1996 সালে দুটি মার্কিন বিমান ভূপাতিত হয়ে 4 জন নিহতের ঘটনায় 20 মে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে মাদুরোর মতো কাস্ত্রোকেও তুলে এনে বিচারের মুখোমুখি করার নামে কিউবার সরকারের নিয়ন্ত্রণ নেবে ট্রাম্প প্রশাসন। কাস্ত্রোকে কিভাবে বিচারের মুখোমুখি করা হবে এ ব্যাপারে জানতে চাইলে রুবিও বলেন, আমরা যদি তাকে এখানে আনার চেষ্টা করি তবে সেই পরিকল্পনা আমি গণমাধ্যমকে কেন বলবো, যা ইঙ্গিত দিচ্ছে মাদুরোর পরিণতির। কাস্ত্রোকে গ্রেপ্তারের যখন পরিকল্পনা চলছে তখন জানা গেছে কিউবার সামরিক বাহিনী পরিচালিত একটি বড় ব্যবসায়িক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তার বোন আদিস লাস্ত্রেস মোরেরাকে গ্রেপ্তার করেছে ওয়াশিংটন। এই ব্যবসায়িক গোষ্ঠীটি কিউবার অর্থনীতি নিয়ন্ত্রণ করত। কিউবায় যুক্তরাষ্ট্রের ব্যবসা বিস্তৃত করার প্রধান বাধাও ছিল এই গোষ্ঠীতে। সেই পথের কাটাই এবার সরিয়ে দিয়েছে ওয়াশিংটন, যার পক্ষে ট্রাম্প বলেন, কিউবা একটি ব্যর্থ দেশ। কিউবার বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা নিজেদের দেশে ফিরে কিউবাকে সফল হতে সাহায্য করতে চান। মনে হচ্ছে আমিই সেটা বাস্তবায়ন করতে পারবো। এদিকে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারের চেষ্টার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মিত্রদের কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে জবরদস্তি ও হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ক্রেমলিন বলেছে, হাভানার ওপর যে চাপ তৈরি করা হচ্ছে তা সহিংসতার কাছাকাছি পর্যায়ের। চীন রাশিয়ার এই নিন্দা বিবৃতির পরও কিউবায় সামরিক অভিযান কিংবা 94 বছর বয়সী বৃদ্ধা রাউল কাস্ত্রোকে গ্রেপ্তার করে কিনা ওয়াশিংটন, সেটি এখন দেখার বিষয়। সড়কে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ গোয়েন্দা তথ্যে কতটা গুরুত্বপূর্ণ তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইরান যুদ্ধ। ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষতে সিসিটিভি ক্যামেরার তথ্যই ব্যবহার করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এবার একই ধরনের অভিযোগ পাকিস্তানের দিকে। ভারতীয় পুলিশের দাবি, পাঞ্জাবের পাঠানকোট জম্মু মহাসড়কে সিসিটিভি বসিয়ে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর চলাচলের উপর নজরদারি চালাতো পাকিস্তান। মহাসড়কে গুপ্ত নজরদারির অভিযোগে পাঠানকোটে বলজিৎ সিং ওরফে বিট্টু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বিট্টুর কাছ থেকে একটি সিসিটিভি ক্যামেরা ও একটি ওয়াইফাই রাউটার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাঠানকোট জম্মু জাতীয় মহাসড়ক 44 এর সুজনপুর এলাকায় সেতুর কাছের দোকানে একটি সিসিটিভি ক্যামেরা বসায় বিট্টু, যা সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর গাড়ি চলাচলের উপর নজর রাখত। পরবর্তীতে সেই ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে
নামে পাকিস্তান এবং বিদেশি সংস্থাগুলোর কাছে পাঠানো হতো। পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে বিট্টু স্বীকার করেছেন 40,000 রুপির বিনিময়ে চলতি বছরের জানুয়ারিতে ওই ইন্টারনেট ভিত্তিক সিসিটিভি ক্যামেরা বসান তিনি। এই কাজে দুবাইয়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তি নির্দেশনা দিতেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, পাঠানকোট জম্মু মহাসড়কে সন্দেহজনক কার্যকলাপ চলছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর যোগাযোগ থাকতে পারে। এছাড়া পাকিস্তানের সঙ্গে এই চক্রের কী ধরনের যোগাযোগ ছিল এবং অর্থ কোথা থেকে আসতো তা খতিয়ে দেখছে পুলিশ। অবশ্য পাঞ্জাবে আগেও এমন 2টি গুপ্তচর চক্র ধরা পড়েছিল। তখন চীনের তৈরি সৌরশক্তি চালিত ক্যামেরা ব্যবহার করে সেনা স্থাপনা লাইভ ভিডিও পাকিস্তানে পাঠানোর অভিযোগ উঠেছিল। পুলিশ বলছে, এসব ক্যামেরা 4G নেটওয়ার্ক ও সৌরশক্তিতে চলায় গোপনে নজরদারির কাজে সহজে ব্যবহার করা যায়। ভারতের তেলাপোকা জনতা পার্টি সিজেপি নামে একটি দলের আত্মপ্রকাশের পর এ নিয়ে নেট দুনিয়া উত্তাপ, যার ঢেউ আছড়ে পড়েছে পাকিস্তানেও। সেখানেও এখন তেলাপোকার নামে বিভিন্ন দল গঠন করা হচ্ছে। এর মধ্যে তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তেহিদা তেলাপোকা মুভমেন্ট নামে 3টি দল তৈরি করা হয়েছে। এসব দলের নামে তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে হু হু করে। তেলাপোকা আওয়ামী লীগ দলটি তাদের বায়োতে লিখেছে, তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল পাকিস্তানের জন্য। এসব দল যেসব লোগো ব্যবহার করেছে সেগুলোর সঙ্গে ভারতের তেলাপোকা জনতা দলের লোগোর সাদৃশ্য রয়েছে। এর আগে তেলাপোকা জনতা পার্টি সিজেপির পর এবার ভারতে আত্মপ্রকাশ করেছে জাতীয় পরজীবী ফ্রন্ট NPF। সিজেপি ও NPF উভয়ই পলিটিক্যাল স্যাটার মুভমেন্ট বা রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলন থেকে তৈরি হওয়া 2টি গোষ্ঠী। রাজনীতি, মূল্যস্ফীতি এবং বেকারত্বের মতো গুরুতর বিষয়গুলো হাস্যরসের ছলে তুলে ধরে দল দুটি। সিজেপি ও NPF উভয় দলই তৈরি হয়েছে মূলত জেনজিদের নিয়ে। তাদের পলিটিক্যাল স্যাটার তরুণ প্রজন্মকে প্রতিবাদের রসদ যোগাচ্ছে। এর সূত্রপাত বেকার তরুণ তরুণীদের একাংশ তেলাপোকার মতো আচরণ করেন বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করার পর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতে, ওই তরুণ তরুণীরা কোনো পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সমাজ মাধ্যম ব্যবহারকারী বা তথ্য অধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন ও সকলকে আক্রমণ করেন। যদিও প্রধান বিচারপতি পরে স্পষ্ট করেন যে তার মন্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং বেকার যুব সমাজের সমালোচনা করার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি। প্রধান বিচারপতি সূর্যকান্ত ওই মন্তব্যের পর অনলাইনে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বেকার তরুণ তরুণীদের একাংশ সংগঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়। জন্ম হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপির। তারা একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে নেট মাধ্যমে। শুরু হয় নেট মাধ্যমে দলের সদস্য সংগ্রহের কাজও। ইনস্টাগ্রামে সিজেপির দলের ফলোয়ারের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। ছাপিয়ে গিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের সরকারি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ারের সংখ্যাকেও। এদিকে ককরোচ জনতা পার্টি বা সিজেপির পরেই তৈরি হয়েছে ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট বা NPF। সিজেপি যেখানে অলস এবং বেকারদের প্রতিনিধিত্ব করছে, সেখানে NPF খুঁজছে প্রতিবাদীদের, যারা সমাজ ব্যবস্থার চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবে। জাতীয় প্রতিরোধ আন্দোলনের আদলে গড়া এই ফ্রন্টটি অতিরঞ্জিত বিপ্লবী ভাষা, ব্যঙ্গ এবং বিদ্রুপের উপর ব্যাপকভাবে নির্ভর করে তৈরি হয়েছে। NPF এর বার্তায় পরজীবীদের একটি ভঙ্গুর ব্যবস্থার মধ্যে টিকে থাকা নাগরিক হিসেবে তুলে ধরা হয়েছে, যা অভিজাত রাজনৈতিক বাগাড়ম্বরের প্রতি একটি শ্লেষাত্মক জবাব। তবে সিজেপির মতো NPF ও বেকারত্ব, রাজনৈতিক সুবিধা এবং প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতা নিয়ে তরুণদের ক্ষোভকে প্রকাশ করতে ব্যঙ্গকেই হাতিয়ার করেছে। নিজেদের আনুষ্ঠানিকভাবে বর্ণনা করে NPF বলেছে, তারা এমন এক দল, নাগরিকের আন্দোলন, যারা শাসন ব্যবস্থাকে নাটক হিসেবে মেনে নিতে নারাজ। আমরা অপরাধ মুক্ত সংসদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। শিক্ষিত প্রতিনিধিদের ব্যাপারেও আমরা সত্যিকারের চিন্তা ভাবনা করছি। NPF এর ওয়েবসাইটে আরো বলা হয়েছে, যে নামটি ইচ্ছাকৃতভাবে দেওয়া, সেখানে লেখা হয়েছে, আমরা একটি ভঙ্গুর ব্যবস্থার সঙ্গে যুক্ত, তবে এর থেকে ফায়দা তোলার জন্য নয়, বরং ভেতর থেকে একে পরিবর্তন করতে তৈরি আমরা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।